দিনের একদিনও যেন লেট না হয়। নির্ধারিত সময় শেষে সুরজ লোনের টাকা ফেরত দিতে আসে। সুরজ চলে যাওয়ার পরে ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা হার্ষার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়ে দেয় সেই টাকা হার্ষা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আর এভাবে নিজেদের মধ্যে টাকা আদান প্রদান করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তারা যে কাটারি ব্যাংকের নামে লোন নেয় স্টেটমেন্টে সেই কাটারি ব্যাংকের নাম উল্লেখ নেই, অর্থাৎ তারা যে লোন ইস্যু করে সেটা কাটারি ব্যাংকে পৌঁছায় না। এই ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য ভাস্কর কাটারি ব্যাংকের এজিএম এর সাথে দেখা করে, কিন্তু এই লোক তো আগে থেকেই হার্ষার কাছে বিক্রি হয়েছিল, তাই সে ভাস্করকে কোনো রকম সাহায্য করে না। ভাস্করের মনে প্রশ্ন আসে, হার্ষা তাহলে ব্যাংক লোনে টাকা দিয়ে কি করে? ভাস্কর খোঁজখবর নিয়ে জানতে পারে হার্ষা শেয়ার বাজারে একটা বড় সিন্ডিকেট চালায়। সে প্রথমে কোনো একটা কোম্পানির সব শেয়ার কিনে নেয়, এরপর তার লোকদের দিয়ে সেই শেয়ারগুলো উচ্চ প্রাইসে কেনায়। পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়ে যায় তখন সে সবগুলো শেয়ার একসাথে বিক্রি করে দেয়, আর এভাবে সে প্রতিবারে প্রচুর টাকা হাতিয়ে নেয়। ভাস্কর এটা জানার পরে ভেবেছিল সে চেয়ারম্যান স্যারকে সব জানিয়ে দেবে, কিন্তু পরে উপলব্ধি করে চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিয়ে তার কি লাভ, তার যেটাতে লাভ হবে সেটাই করা উচিত। এই জন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগে জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয়। এরপর থেকে ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায়। তার কাছে বান্ডিল বান্ডিল টাকা আসতে শুরু করে। সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের 25 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণ ব্যাংকের কাছে থাকলে যে কেউ সন্দেহ করবে, তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার টাকাগুলো লটারি টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়, তারপরে 25 লাখ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দেয়। পরের দিন পত্রিকায় নিজের লটারি নম্বর চেক করে ভাস্কর এমন অ্যাক্টিং করে যেন সে ভাগ্যক্রমে 25 লাখের লটারি জিতে গেছে। এভাবে সে পরিবার এবং বাইরের লোকদের বোঝায় যে সে লটারি থেকেই 25 লাখ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লাখ টাকা পেয়ে যায়। এরপরে সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। এরপরে এই টাকাটা সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিত আর সেই অনুযায়ী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং করত। আর এইভাবে সে জাস্ট 2 সপ্তাহে এই 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। তো এই ছিল ভাস্করের বড়লোক হবার গল্প। এদিকে অফিসার লক্ষণ রাও ভাস্কর অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এমন দেখে তার মাথা ঘুরে যায়। সে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যিই 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছিল। তবে সে আরেকটা জিনিস খেয়াল করে, ভাস্কর আবার একদিনেই 69 লাখ টাকা খরচ করেছে। লক্ষণরাও জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ের শপিং করতে তারা একটা দোকানে ঢোকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক কর্মচারী কেউ তাদের তেমন পাত্তা দিচ্ছিল না, বেশ অসম্মান করছিল। এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় এবং সব টাকা ব্যাংক থেকে তুলে আনে। সেই টাকা দিয়ে প্রথমে সে একটা দামি গাড়ি কিনে, দামি জামা কাপড় ঘড়ি জুতো কিনে সেগুলো পরে আবারও সে দোকানের সামনে এসে ভিআইপি গেট আপে গাড়ি থেকে নামে। তারপরে দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। আগেরবার যারা ভাস্করের সাথে ঠিকমতো কথাও বলছিল না, এবার তারা তোষামদে একদম ভরিয়ে ফেলে। আর মূলত এভাবেই ভাস্কর তার টাকাগুলো খরচ করে ফেলে। যাই হোক, বোনের বিয়ে দিতে গিয়ে ভাস্করের যত লিগ্যাল টাকা ছিল সব ফুরিয়ে যায়। তো এর পরের বার সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর আবারও আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে 3 মাসে পরপর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে, তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে দেশের বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশ থেকে বিভিন্ন অর্ডার পার্চেজ